একটি দল বলে যে সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন? তো দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো? কত হরতাল তারা ডেকেছে, নির্বাচনের দিনে হরতাল ডেকেছে, নির্বাচন বয়কট করেছে। সুতরাং দাবি আদায় না হলে এভাবে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পিআরের কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পিআর বুঝে না, এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পিআর বুঝি না। যা ইচ্ছা তাই করেছে, দেশকে লুটে ফুটে খেয়েছে সবকিছু, বলার কেউ ছিল না সংসদে। এখন পিআর পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের এই দুরভিসন্ধি বাস্তবায়ন হবে না, তখন সংসদে জবাবদিহি করতে বাধ্য হবে তারা। সরকার প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টা করতে গিয়েও প্রতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি, যার কারণে 19শে জুলাই আমরা 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম, যেটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল। এর কিছুদিন পরে আবারও আমরা অনিশ্চয়তা লক্ষ্য করে 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছি, রাজপথে এখন আমরা আছি। আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই সমস্ত দাবি দেওয়া আদায়ে আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত রাখব। একটি দল বলে যে সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন? তো দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো? এই রকম অতীতে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনেও এইসব বড় দলগুলো আন্দোলন করেছে, নির্বাচনও করেছে, করে নাই? মনে আছে না আপনাদের? কত হরতাল তারা ডেকেছে, নির্বাচনের দিনে হরতাল ডেকেছে, নির্বাচন বয়কট করেছে। সুতরাং দাবি আদায় না হলে এভাবে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এটা পরিষ্কার বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরের পরে এটাকে যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা নিছক একটা সাদা কাগজের মতোই হবে, এটার কোনো মূল্য থাকবে না। আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই সনদ আদেশ দিয়ে এটাকে আইনি ভিত্তি দিবেন এবং এর উপরে গণভোট আয়োজন করবেন। নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা বলেছি সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত করতে হবে। একটি দল সব ধরনের সুযোগ সুবিধা নেবে আর অন্য রাজনৈতিক দলগুলো কোনো কিছুই তারা পাবে না, এই ধরনের হতে পারে না, এটা হতে দেয়া যাবে না। ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন তো এই জন্যই করেছে যে সব জায়গায় আমাদেরকে বৈষম্য দূর করে আমাদেরকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামী নির্বাচন এবং দেশ গড়ার কাজে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সুতরাং এই দাবি পূরণে আমরা আন্দোলনও চালিয়ে যাব। আমাদের দাবি পূরণে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা সংসদের উভয় পক্ষে পিআরের কথা বলেছি। উভয় পক্ষে পিআরের কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পিআর বুঝে না, এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পিআর বুঝি না। কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর হয়ে গেল এখন আর ওনারা কোনো কথা বলেন না, তার মানে পিআর বুঝেন। উচ্চ কক্ষে তো পিআর মেনে নিলেন। সংসদে যত আসন পাবে যেই দল তার আনুপাতিক হারে উচ্চ কক্ষের সদস্য অন্তর্ভুক্ত হবে। তো এটা আপনারা বুঝলেন।
আমরা বলছি যে এটা না, জনগণের ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে সদস্য অন্তর্ভুক্ত হবে। তো এটা না বুঝার কি আছে? কারণ গত 54 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পায়নি। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তারাই সংসদে গিয়েছেন, আর যারা তাদের চেয়ে কম ভোট পেয়েছেন সেই ভোটগুলো পচে গিয়েছে, সেই ভোটগুলোর কোনো মূল্য দেয়নি। এই গণতন্ত্র, যেই গণতন্ত্রে সকল ভোটারের ভোটের মূল্য দিতে পারে না, এই ত্রুটিপূর্ণ গণতন্ত্র আমরা মানি না, এই পদ্ধতি আমরা মানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে এবং ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে যখন সদস্য যাবে তখন অধিকাংশ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তারা এটার বিরোধিতা কেন করেন? যে গত 54 বছরে 3টা দল একক আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে, আর কাউকে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি। যা ইচ্ছা তাই করেছে, দেশকে লুটে ফুটে খেয়েছে সবকিছু, বলার কেউ ছিল না সংসদে। এখন পিআর পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের এই দুরভিসন্ধি বাস্তবায়ন হবে না, তখন সংসদেই জবাবদিহি করতে বাধ্য হবে তারা। সেই কারণে তারা পিআর পদ্ধতি চায় না। আমরা এটা চাই। এটা বাস্তবায়ন হবে কি হবে না জানি না, তবে না হলেও যতদিন না হবে বাংলাদেশে আমরা এই পদ্ধতির পক্ষে জনমত তৈরি করে যাব ইনশাল্লাহ। এক সময় আমাদের কেয়ারটেকার ফর্মুলাও তাদের বুঝে আসে নাই, পরে নিজেরাই কেয়ারটেকার সরকার সংবিধানভুক্ত করে ইলেকশন করেছেন। এটাও বুঝতে সময় লাগবে, কিন্তু একদিন অবশ্যই তারা বুঝবেন। সুতরাং এই দাবিগুলোতে আমরা আন্দোলন অব্যাহত রেখেছি। এই আন্দোলনের অংশ হিসাবেই আমরা আজকে সারা দেশে 28শে অক্টোবর, 27 এবং 28শে অক্টোবর আমরা কর্মসূচি পালন করছি। আমরা মনে করি এর মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে, তাদের জীবন দেয়া সার্থক হবে, একটি বৈষম্য মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার পথে জাতি এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সে কারণে 6 অক্টোবর শুধু নয়, এর আগেও যারা এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্যে, আল্লাহর দ্বীনের ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েমের জন্যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সব শহীদদের সহ 5ই আগস্টের যে অগণিত শহীদ বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর মধ্য দিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকল শহীদ, আহত এবং তাদের পরিবার পরিজনের জন্য আমরা আজকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আমরা চাই বাংলাদেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে। আর কোনো রক্ত আমরা চাই না। প্রত্যেকটি সরকার কায়েম হবে, সেই সময় রক্ত ঝরবে। এই ইতিহাসটাকে আমরা আর চাই না, এটা পাল্টে দিতে হবে। জনগণ শান্তিতে যাতে দেশে জীবনযাপন করতে পারে, দেশ গড়ে তুলতে পারে, সেই জন্যে আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। প্রয়োজনে যত ঝুঁকি নেওয়ার দরকার আমরা ঝুঁকি নেব, তারপরও আমরা ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠায় আমরা পিছপা হব না। সম্মানিত ভাইরা, এখন দোয়া অনুষ্ঠান হবে।